নজরুল স্যার, বিষয়টা হচ্ছে, নমস্কার, বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রী আজকে মঞ্চ থেকে দাঁড়িয়ে আবারও সেই এনআরসি হতে দেব না, আমি জীবিত থাকাকালীন এনআরসি হতে দেব না, এবং বিভিন্ন ঘটনা উল্লেখ করে যাতে বিজেপিকে ভোট না দেওয়া যায়, নো ভোট টু বিজেপি তিনি বলছেন। যেমন মানুষকে বোঝাচ্ছেন, তিনি বলছেন যে নোটবন্দির সময় যেভাবে রাস্তায় লাইনে দাঁড়িয়েছেন সেই কথাগুলো আপনারা ভুলে যাবেন না, তাই বিজেপিকে ভোট দেবেন না। এইভাবে যে মুখ্যমন্ত্রী বলছেন, কি বলবেন? মুখ্যমন্ত্রী অনেক কথাই বলেন যেগুলো একদম বেঠিক এবং সত্য নয়। আমি উদাহরণ দিয়ে বলছি, হাওয়াই বলবো না কিছু। যখন এখানে ভোটার তালিকা সংশোধনের কথা নির্বাচন কমিশন ঘোষণা করেন, তিনি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে হতে দেব না। তো এনআরসি উনি বলছেন যে আমি করতে দেব না। ওনার আটকাবার তো ক্ষমতা নেই মুখ্যমন্ত্রী হিসেবে। এনআরসি আটকানোর ওনার কোনো রকম ক্ষমতা নেই। অতএব উনি তো বলেছিলেন যে ওয়াকআপ সম্পত্তি তোমরা আন্দোলন করো, আমরা কিছুতেই এটা লাগু হতে দেব না। আবার তো তিনি বললেন যে তোমরা রেজিস্ট্রি করে নাও, যারা যারা চাইছে সব দিয়ে দাও। মাঝে থেকে মুর্শিদাবাদে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোককে নামিয়ে ওই যে দাস বাবা এবং ছেলেকে হত্যা করলেন, তার ফলে ওখানকার সাধারণ মানুষ যারা তার দল করতেন তাদের সাজা হচ্ছে। কিন্তু উনি তো পদে বসে আছেন, সিদ্দিকুল্লাহ পদে বসে আছেন। অতএব ওখানকার সাধারণ মানুষগুলো ক্রিমিনাল হচ্ছে। তো আশা করছি এই মানুষগুলো ওনার এরকম কথাই আর ভুলবেন না। উনি যখন যেরকম ওনার সুবিধা হয় উনি কথা বলে দেন, সে কথা ঠিক বলার দায় ওনার নেই বা ভুল বলার জন্য কোনো অনুতাপও ওনার নেই। বলুন। ভবানীপুরে তিনি প্রার্থী হয়েছেন এবং তার বিপরীতে যিনি প্রার্থী, দুজনই হেভিওয়েট প্রার্থী, শুভেন্দু অধিকারী। আপনি দীর্ঘদিন নির্বাচন দেখেছেন, নির্বাচন করিয়েছেন, নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন, কি বলবেন? সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, তিনি কি এগিয়ে? দেখুন, মরা লোকদের নাম বাদ গেলে যদি মমতা ব্যানার্জির সুবিধা হতো তাহলে তিনি ভোটার তালিকা সংশোধনের কাছে বাধা দিতেন না। অস্তিত্বহীন লোকদের নাম বাদ গেলে যদি তার সুবিধা হতো তাহলে তিনি এই ভোটার তালিকা সংশোধনের কাজে বাধা দিতেন না। তিনি বাধা দিয়েছেন, মানে এটা করলে তার অসুবিধা হবে এই জন্যে। এবং তাতে দেখুন যে ভবানীপুরে 50,000-এর কাছাকাছি লোকের নাম বাদ গিয়েছে। তার মধ্যে অর্ধেক প্রায় মরা লোকের নাম। তো এই মরা লোকদের ভোট তো তিনি গুন্ডা বদমাশদের দিয়ে নিতেন, অস্তিত্বহীন লোকদের ভোট তো তিনি গুন্ডা বদমাশদের দিয়ে নিতেন। তো এই ভোটগুলো গুন্ডা বদমাশ দিয়ে না নিতে পারলে তার তো হারার সম্ভাবনা বেশি। সেই জন্য তিনি আতঙ্কিত এবং অনেক বেশি ভুল কথা বলছেন। জ্ঞানেশ কুমার, তার বিরুদ্ধে অভিযোগ তুলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে জ্ঞানেশ কুমারকে অবৈধভাবে, ইললিগালভাবে, অবৈধভাবে নিয়োগ করা হয়েছে। জ্ঞানেশ কুমারের নিয়োগ পদ্ধতি ঠিক নয়, কি বলবেন? এখন কল্যাণ ব্যানার্জি কি বলেন সেটা নিয়ে আলোচনা না করলেই ভালো হয়। কল্যাণ ব্যানার্জি আইনজীবী, তিনি একটা দলের নেতা এবং এমপি বলে জজ সাহেবরা ওনার কথা শোনেন, তা না হলে তিনি আইন একদমই জানেন না। এটাও আমি একটা উদাহরণ দিয়ে বলছি। এই যে তিনি রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর জমা দিলেন পুলিশের কাছে, তো তার তো জানার কথা যে 361 নম্বর ধারা অনুসারে পদে থাকাকালীন রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস শুরু করা যায় না। সিভিল কেস করতে হলেও তার আগে নোটিশ দিতে হয়। তো এইরকম লোক আইনের বিষয় নিয়ে কথা বলবেন, সেটা খুব গ্রহণযোগ্য নয়। ক্ষমতায় এলে 1 জুন থেকে অ্যাকাউন্টে টাকা, এটাও কি কোথাও ভোটের প্রলোভন? অ্যাকাউন্টে কিসের টাকা? এক একটা লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী। তো ক্ষমতায় আসার আগে থেকেই তো এগুলো আছে। এবং
বিপরীতে যারা ভোটে দাঁড়িয়েছেন তারাও তো বলছেন যে আমরা এগুলো বহাল রাখবো। 3,000 টাকা করে দেবে অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডার মানে বেশি টাকা দেবেন বলছেন, তাহলে লোকদের তো সুবিধাই হবে, লোকদের তো অসুবিধার কথা না। তো তিনি এটা বলে তো কোনো কাজের কথা করছেন না। কিন্তু বিষয়টা হচ্ছে একদিকে যেরকম ভাতার এগেনস্টে, ভাতা নিয়ে বিরোধী দলেরা বলছে যে ভাতা দিয়ে একটা রাজ্য চলতে পারে না, সেরকম ভাতার বিরুদ্ধে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এবং যে বেকার যে ভাতাগুলো আছে সেই ভাতার এগেনস্টে বিজেপি বলছে। কিন্তু বিজেপিও তো অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা দেবে, সেই একই লক্ষ্মীর ভাণ্ডারটাকে তারা অন্নপূর্ণা ভাণ্ডার বলছে এবং অ্যামাউন্টটা দ্বিগুণ বলছে, তারাও তো ভাতার কথাই বলছে, তাহলে ডিফারেন্সটা কোথায়? দেখুন, সব রাজনৈতিক দলের নেতারা নিজেরা ক্ষমতায় আসতে চায় বা ক্ষমতায় আসলে ক্ষমতায় থাকতে চায়। তারা নীতি ধরে অধিকাংশ সময় বসে থাকে না, আর সাধারণ মানুষের কিছু সুবিধা হবে সেটাও ভাবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কিছু কলকারখানা তৈরি করলে, কিছু স্কুল কলেজ সরকারিভাবে করলে তাতে সাধারণ মানুষের উপকার হয়। যেমন ধরুন, যে যুবসাথীর নাম করে যে বেকারদের ভাতা দেওয়া হচ্ছে, সেটা না দিয়ে যদি কিছু কাজের সৃষ্টি করতেন, বেকার ছেলেমেয়েগুলো সেখানে কাজ পেতেন, তাহলে তারা মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে পারতেন। ধরুন, এই যে মেয়েদেরকে স্কুলের জন্য সাইকেল দেওয়া হচ্ছে বা বিয়ের জন্য টাকা দেওয়া হচ্ছে, এইগুলোর পরিবর্তে যদি আমাদের সে বিএড ডিএলএড কলেজগুলো সরকারের হাতে ছেড়ে না দিয়ে বেসরকারি লোকরা যাতে এগুলোতে অনেক টাকা নিয়ে তবে ছেলে মেয়েদের ভর্তি করতে পারে, কারণ শিক্ষকদের রাখতে গেলে টাকা লাগে, অন্য খাতেও টাকা খরচ হয়। তো এটা যদি সরকার করতেন, কম পয়সায় ছেলেমেয়েরা পড়তে পারতেন, তাহলে তারা অন্তত প্রাইমারি স্কুলে হাই স্কুলের চাকরিগুলো পেতে পারতেন, তারা সম্মানের সঙ্গে বাঁচতে পারতেন। সেখানে বেসরকারি হাতে এই বিএড কলেজগুলো ডিএলএড কলেজগুলো দিয়ে দিয়ে কী করেছেন সেটা তো ওই পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য অ্যারেস্ট হওয়ার ফলে আপনারা অনেকটাই জানেন। এতে সাধারণ মানুষের উপকার হয়নি, সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়েছে। অযোগ্য প্রার্থীদের নিয়োগ করার ফলে, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার ফলে তো একটা খারাপ মেসেজ গিয়েছি, কিন্তু অযোগ্য প্রার্থীদের টাকা নিয়ে ভর্তি করার ফলে, ধরুন আপনার বাড়ির ছেলেমেয়েরা যখন স্কুলে পড়তে যাবে, একজন শিক্ষক অঙ্ক শেখাবেন যিনি অঙ্ক জানেন না, একজন শিক্ষক ইংরেজি শেখাবেন যিনি ইংরেজি জানেন না। তো এতে তো আমাদের একটা পুরো প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলো লোকের দেখা উচিত যে এদেরকে যদি রাখা হয়, এরা শিক্ষকের চাকরিও বিক্রি করে, এদের এই রাজ্যে ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। এরা থাকলে একদম সাধারণ মানুষ শেষ হয়ে যাবে। সোমবার রাতে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করেছে এই অভিযোগ উঠছে, এবং সেই ভোটার তালিকা যেটা প্রকাশ করেছে ইলেকশন কমিশন, সেখানে ঠিকমতো নাম দেখা যাচ্ছে না, এই অভিযোগ উঠছে। কি বলবেন, যেখানে বলছে অভিষেকের নাম বিচারাধীন এবং শুভেন্দুর নাম নাকি ডিলিটেড? দেখুন, যেভাবে এই ভোটার তালিকা সংশোধনের কাজে রাজ্যের শাসক দল বাধা দিয়েছে এবং তারপরে সুপ্রিম কোর্টে যাওয়ার ফলে জজ সাহেবদের অ্যাডজুডিকেশনে প্রবেশ ঘটেছে। দেখুন, জজ সাহেবরা মামলা কী করে ডিসপোজ করতে হয় তার একটা পরিকাঠামো আছে, সেখানে কাজ করে। কিন্তু এই নির্বাচন কমিশনের নামটা যাচাই করে প্রতিটা বুথের তালিকায় গিয়ে সেগুলোকে প্রকাশ করা, এই অভিজ্ঞতা তো যারা যে বিচারকরা কাজ করছেন তাদের নয়। কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে বলে এটা করতে হচ্ছে। তো এই আমার ব্যক্তিগত মত, সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে এবং যার ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা অভূতপূর্ব, এটা হওয়া উচিত ছিল না। কিন্তু মুখ্যমন্ত্রী আজকেও বলছে এবার ভয়ঙ্কর খেলা হবে, বারবার তিনি, নজরুল স্যার, মুখ্যমন্ত্রী আবারও বলছেন খেলা হবে। এই যে বারবার তিনি মঞ্চে দাঁড়িয়ে খেলা হবে বলে
একটা বার্তা দেওয়ার চেষ্টা করেন। মানে কি বলবো, মানে এটা কি কোনো দলীয় কর্মীদেরকে উদ্বুদ্ধ করা, বা এই খেলা হবে বলে? দলীয় কর্মীদের রিগিং করতে উদ্বুদ্ধ করা, মারদাঙ্গা করতে উদ্বুদ্ধ করা, ভোট লুট করতে উদ্বুদ্ধ করা, এটা গণতন্ত্রকে একদম ধ্বংস করছে। আমাদের রাজ্যে যা চলছে কয়েক বছর ধরে, যে মানুষ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে না, গুন্ডা বদমাশরা কাউকে তো বাড়ি থেকে বেরোতেই দেবে না, কেউ বাড়ি থেকে বেরিয়ে এসে বুথে দাঁড়ালেও তাদের ভোটটা গুন্ডা বদমাশরাই দিয়ে নেবে। কোথাও কি মুখ্যমন্ত্রীর এই ধরনের বার্তার জন্যই কি তাদের যারা দলের নেতা নেত্রী তাদের এই ধরনের বক্তব্য? সম্প্রতি কলকাতা পৌরসভার যিনি পুরো মাতা স্বামী জাহান, তিনি বলছেন বিজেপির বিরুদ্ধে বঁটি ছুরি নিয়ে নামুন। দেখুন, না হলে তো এরকম লোক না হলে তিনি তৃণমূলের মানে কি বলবো আদরণীয় নেতা বা নেত্রী হতে পারবেন না। যে দলের নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি, তো সেই দলের ছোট বড় যে কোনো নেতা হতে গেলে তাদেরকে ওরকম বেআইনি কথাই বলতে হবে, মানে আইন বিরুদ্ধ কথাই বলতে হবে, নাহলে তারা নেতা নেত্রী হতে পারবেন না, টিকিট পাবেন না। নজরুল স্যার, মুখ্যমন্ত্রী প্রায় 11টা দফতর থেকে ইস্তফা দিলেন একই সাথে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? উনি মুখ্যমন্ত্রীর পদ থেকে তো ইস্তফা দেননি, পুলিশ মন্ত্রীর পদ থেকেও ইস্তফা দেননি, তো যেগুলো দিলে উনি ভালো করতেন। কিন্তু এই এতগুলো পদে তিনি নিজে ছিলেন, এবং একসাথে ঠিক নির্বাচনের আগেই ইস্তফা দেওয়া, এটা কিসের ইঙ্গিত বলে মনে করেন? আমি ম্যানেজমেন্ট পড়েছিলাম, সেখান থেকে আমার একটা পরিষ্কার ধারণা সৃষ্টি হয়েছিল যে একটা মানুষের কর্মক্ষমতা সীমিত, কাজই তার যদি কাজের পরিমাণ এত বেশি হয় তাহলে কোনো কাজটাই তার পক্ষে দেখা সম্ভব হয় না। তো তিনি ধরুন, আপনি বলছেন 11টা পদ থেকে ইস্তফা দিয়েছেন, এখনও তিনি তো মুখ্যমন্ত্রী আছেন, এখনও তিনি পুলিশ মন্ত্রী আছেন, এখনও তিনি কর্মীবর্গ মন্ত্রী আছেন, স্বাস্থ্যমন্ত্রী আছেন, ভূমি রাজস্ব মন্ত্রী আছেন, সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী আছেন কিনা? তো এই যে দপ্তরটা, যে পুলিশ মন্ত্রী বলেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রীও আছেন, এবং স্বরাষ্ট্র মন্ত্রক একাধিক ডিপার্টমেন্ট আছে, যেমন এই যে ইলেকশন হয় সেটার একটা ডিপেন্ড আছে, যে ইলেকশন এবং কনস্টিটিউশন একটা স্বরাষ্ট্র বিভাগ আছে, পলিটিক্যাল একটা বিভাগ আছে। তো এতগুলো বিভাগ, এই যে পুলিশ একটা বিভাগ আছে যার অধীনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে, কলকাতা পুলিশ ডাইরেক্টরেট আছে। তো এগুলোর একটা বিভাগের কাজই তো একজনের পক্ষে দেখা সম্ভব নয়। আর উনি যে ডিপার্টমেন্টগুলোতে ঘুষ আদায় হয় বেশি, সেই ডিপার্টমেন্টগুলো নিজের কাছে দেখেছেন। পুলিশ ডিপার্টমেন্ট আপনারা জানেন, এই ল্যান্ড অ্যান্ড ন্যাশনাল রিসোর্স আপনারা জানেন, এই যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, স্বাস্থ্য, হ্যাঁ, এবং এই কালীঘাটে আপনারা এটা শুনেছেন যে ওনার বাবা একজনের অধীনে কোনো কাজ করতেন, তাকে থাকতে দেওয়া হয়েছিল, তাদেরকে সেখান থেকে বেরিয়ে দিয়ে সে বাড়িটা শুধু দখল করেছেন তা নয়, ওই পাশাপাশি জায়গায় ওনাদের 35টা প্লট এখন আছে, যেটা গণমাধ্যমে বলেছে, এবং সেটা মমতা ব্যানার্জি বা তার আত্মীয় স্বজন কেউ অস্বীকার করেনি। তাহলে এই এতগুলো প্লট, এই যে ল্যান্ড এবং ল্যান্ড রিসোর্স ডিপার্টমেন্ট হাতে রাখার কারণ তো আছে, এই যে পুলিশ ডিপার্টমেন্ট হাতে রাখার কারণ তো আছে। তো তিনি, তার পক্ষে এতগুলো ডিপার্টমেন্টের কাজ দেখা সম্ভব নয়, যার জন্য দেখেন এই যে আরজি করে আপনি দেখেছেন যে লিফটটাও ঠিকমতো চলে না, লিফটে আটকে লোক মারা যাচ্ছে, এবং সেখানে যে শৌচাগার, একটা রোগী, মরণাপন্ন রোগীকে অন্য জায়গায় শৌচাগারে পাঠানো হচ্ছে, রাস্তায় তার মৃত্যু হচ্ছে। এগুলো কেন? দেখুন, এই কাজটা দেখবেন স্বাস্থ্যমন্ত্রী আছে, তারপরে স্বাস্থ্য সচিব আছে। তো স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রীর কাজ কি? ওই যে সন্দীপ ঘোষ আরজি করেছিল আপনারা জানেন, তিনি এবং এরকম লোকেরা যেসব টাকাগুলো দুর্নীতি করে আদায় করবেন তার ভাগ নিয়ে, এবং
এই জন্যেই স্বাস্থ্য সচিবকে সরানোর জন্যে জুনিয়র ডাক্তাররা কত চাপ দিয়েছে, কিন্তু দেখুন সরাননি। কারণ উনি এই টাকাটা আদায় করার ব্যাপারে এতটা পারদর্শী হয়ে গিয়েছে যে অন্য কোনো লোক আনলে সেটা তত ভালোভাবে করতে পারবেন না। তো মুখ্যমন্ত্রীর কাজ তো শুধু তোলা নয়, কাটমানি আদায় করা নয়, উনার কাজ প্রশাসনটা দেখা। উনি যদি স্বাস্থ্যমন্ত্রী হন তো স্বাস্থ্যটা যাতে ভালোভাবে চলে স্বাস্থ্যমন্ত্রক। উনি যদি ভূমি ও ভূমি রাজস্ব মন্ত্রী হন তাহলে সে বিভাগের লোকেরা যাতে ঠিকমতো কাজ করে সেটা দেখা। উনি যদি পুলিশ মন্ত্রী হন তাহলে পুলিশের লোকেরা যাতে ঠিকমতো কাজ করেন সেটা তার দেখা। কিন্তু তিনি তাদেরকে দিয়ে টাকা তোলা ছাড়া কিছুই করেন না, ফলে বিভাগগুলোর অবস্থা খারাপ। আর একটা বিষয়ে যাব যে মুখ্যমন্ত্রী কিন্তু সবসময় সংখ্যালঘুদের পাশে থাকেন, তিনি সেটাই দেখান এবং সংখ্যালঘুদের জন্য অনেক কিছু করেছেন। মাদ্রাসা বাজেটেও দেখেছি মাদ্রাসার জন্য তিনি অনেকটা বাজেট বরাদ্দ করেছেন, কিন্তু বিষয় হলো ঠিক নির্বাচনের আগে এবং তাদেরকে একটা ভোট ব্যাংক হিসাবেও মুখ্যমন্ত্রী কাজে লাগান। তো বিষয়টা হচ্ছে নির্বাচনের আগেই সংখ্যালঘু ও মাদ্রাসার যে চেয়ারম্যান পদ থেকেও তিনি ইস্তফা দিলেন। মানে এই পদটা থেকে তাকে ইস্তফা দিতে হলো কেন? কোথাও কি তিনি ভয়ে আছেন যে তার যে ভোট ব্যাংক সেটা সরে যাচ্ছে? মানে মুসলিম সম্প্রদায়ও কি তাকে অবিশ্বাস করতে শুরু করেছে? তো বিশ্বাসটা করবে কী করে? আমি একটা দুটো করে উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আপনারা শুনেছিলেন যে আমি 10,000 মাদ্রাসা অনুমোদন দেব? 15 বছর হয়েছে, তো 1,000 অনুমোদন হয়েছে। তো তাহলে উনি কি কথা রেখেছেন? উনি তো 100% কাজ করে দিয়েছেন। কিন্তু উনি দেখেন যে 10,000 মাদ্রাসা কোথায় অনুমোদন দিয়েছেন? 234টা কি 235টার অনুমোদন হয়েছে। সেখানে তিনি কি বলছেন যে আমি অনুমোদন দিচ্ছি কিন্তু আমি বেতন দেবো না। আরে আপনি স্কুল অনুমোদন দিলে বেতন দিচ্ছেন, মাদ্রাসা অনুমোদন দিলে বেতন দেবেন না, তাহলে মাদ্রাসায় যারা পড়াবে তারা কি বাতাস খেয়ে থাকবে? তো এতে মুসলমানদেরকে লাভ হচ্ছে? লাভ হওয়ার তো কথা নয়। ওখানে একটা স্কুল করলে যারা পড়াচ্ছেন তারা বেতন পাবেন, পাশে একটা স্কুল আছে পড়াচ্ছেন তারা বেতন পাবেন, কিন্তু মাদ্রাসা করেছেন পড়াবেন কিন্তু তারা বেতন পাবেন না। তো তাহলে লাভ কোথায় হলো? লোকসান তো হলো একটা। দ্বিতীয় কথা, ধরুন আমি এই বাঙালি মুসলমানদের মধ্যে প্রথম IPS অফিসার এবং আমি জেনারেল ক্যাটাগরিতে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। আমার যখন ডিজি হওয়ার সময় হলো, আমি সব থেকে সিনিয়র মোস্ট এডিজি, আমার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায় জাল করে, আমার বইয়ের লেখা জাল করে প্রসিডিং শুরু করলেন আমাকে ডিজি পদ থেকে বঞ্চিত করার জন্য এবং আমাকে পেনশন থেকে বঞ্চিত করার জন্য। আমার পেনশনটা রক্ষা করার জন্য আমাকে ক্যাটে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মামলা করতে হতো। আমি অ্যাডভোকেটদের ফিস দিতে পারিনি, যার জন্য আমি নিজে আর্গুমেন্ট করেছি সুপ্রিম কোর্ট পর্যন্ত। আমার পেনশনটা রক্ষা পেয়েছে, কিন্তু আমাকে ডিজি হতে তিনি দেননি। মানে তিনি মুসলমানদের এমন ভালোবাসেন যে আমি এ রাজ্য থেকে প্রথম IPS অফিসার হয়েছি মুসলমানদের, বাঙালি মুসলমানদের মধ্যে থেকে। আমাকে তিনি ডিজি পদটা যাতে না পায় তার পুরোপুরি ব্যবস্থা করেছেন। তো খুব বেশি ভালো না বাসলে এরকম করতে পারেন? আমি যাতে পেনশনটা না পাই তিনি তার ব্যবস্থা করছিলেন। আমাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করে পেনশনটা আমার রক্ষা করতে হয়েছে। মুসলমানদের যদি তিনি না ভালোবাসেন তাহলে এরকম কাজ করেন কী করে? এই জন্যে মুসলমানরা বুঝতে পারছেন যেন মুখে বলেন, ভোটের সময় বলেন, কিন্তু মুসলমানদের উপকার কিছু করেন না, ক্ষতি করেন। ক্ষতি কী করে করেন আমি আপনাকে বোঝাচ্ছি, দুটো উদাহরণ দিচ্ছি। এই যে ওয়াকআপ নিয়ে আন্দোলন হলো, পার্লামেন্ট একটা আইন পাস করলে উনি মুখ্যমন্ত্রী সংবিধানের নামে শপথ দিয়েছেন, উনি কি বলতে পারেন যে আইন আমি মানব না, এই আইনের বিরোধিতা করব? উনি শুধু বললেন না, লোকগুলোকে নামিয়ে দিলেন আন্দোলন করতে। ওয়াকআপ আইন তো যে সংশোধনী হয়েছিল সেটা বন্ধ হয়েছে কি? উনি তো আবার মেনে নিতে বলেছেন, কিন্তু মাঝে থেকে উনি আর এই সিদ্দিকুল্লাহ চৌধুরী এরা, সিদ্দিকুল্লাহর কথা শুনেছেন তো, যে আগে জেলাগুলোকে টাইট দিই তারপর কলকাতায় আসবো। আর মমতা ব্যানার্জির, আপনি তো এই কিছুদিন আগেও শুনেছেন যে একটা কমিউনিটি যদি এক হয়ে যায় 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে, 13টাও বাজিয়ে দেবে। কীরকম সেই কমিউনিটি উনি 12টা কী করে বাজিয়েছেন দেখুন। এই যে দাস বাবা এবং ছেলেকে
খুন করা হলো, এটা তো তৃণমূলে তারা করতেন না, সেই জন্য খুন করা হলো। কিন্তু যেহেতু এক সম্প্রদায়ের লোক অন্য সম্প্রদায়ের লোককে খুন করছে, সাম্প্রদায়িকের ব্যাপার আসলো, ধরুন ওখানে কেস হলো, এই কেসটা তো রায় হয়েছে, তাতে 9 জন লোকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আচ্ছা, এই 9 জন লোক কোনোদিন কি সরকারি কাজ পাবে? পাবে কি? তাদের ফ্যামিলির লোকেরা চাকরি পেতে অসুবিধা হবে কি হবে না? তো এই যে মমতা, বামফ্রন্টের আমলে মুসলমানদের উন্নতির জন্য আলাদাভাবে কিছু করা হয়নি, কিন্তু মুসলমানদের ক্ষতি করার জন্য তারা আলাদাভাবে কিছু করেনি। কিন্তু মমতা ব্যানার্জি মুসলমানদের ক্ষতি করার জন্য করছে। এই যে মুসলমানদেরকে ক্রিমিনাল বানিয়ে দিচ্ছে, তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছেন নিজের ক্ষমতায় থাকার জন্য। আমি আর একটা উদাহরণ দিচ্ছি। মমতা ব্যানার্জিকে ইফতার পার্টিতে যাওয়া নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি কি বলেছিলেন? যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। অর্থাৎ ইফতার পার্টিতে যাওয়া হচ্ছে লাথি খাওয়া, মুসলমানদের ভোটটা হচ্ছে দুধ, আর মুসলমানরা হচ্ছে কি হয় তাইলে? গরু। কিন্তু গরুরা কি বুঝেছেন? সব গরু বোঝেনি, কিন্তু কিছু কিছু গরু এখন এটা বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জি তাদের সঙ্গে ভাওতাবাজি করছে, সেই জন্য তারা মমতার থেকে সরে যাচ্ছে। এবং এটা কি করে রোধ করা যায়, তার জন্যে এই যে হুমায়ুন কবিরকে বলেছে, তুই যা বাইরে গিয়ে যদি মুসলমানদের তোর সঙ্গে আনতে পারিস, 2-4টে যদি এমএলএ হয়, তাহলে আমাকে সমর্থন করিস, তাহলে আমি গভর্নমেন্ট তৈরি করতেও পারি। আর না হলে বলুন, হুমায়ুন কবির এরকম কথা বলেছিলেন এবং সেটা মমতা ব্যানার্জির আদেশেই করেছিলেন বলে তিনি বলেছেন যে মুর্শিদাবাদের মুসলমানরা তো 70%, হিন্দুরা 30%, তাদের কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে কমিউনিস্ট সময় লাগবে বলেছিলেন। তো তখন তাকে বের করা হয়েছিল কি পার্টি থেকে? বের করা হয়নি। তো তাহলে তিনি যখন একটা মসজিদ তৈরি করতে গেলেন, তখন তাকে পার্টি থেকে বহিষ্কার করতে হলো কেন? আরে মন্দির তো মমতা ব্যানার্জিও করছেন, জগন্নাথ মন্দির করছেন, মহাকাল মন্দির করছেন, এখানে দুর্গা মন্দির করছেন। মমতা ব্যানার্জি সরকারি টাকায় করছেন, আমাদের টাকায়। আমি আপনি যে করের টাকা দিচ্ছি, এটা বেআইনি, সংবিধানের 27 নম্বর ধারা অনুসারে আপনারা দেখে নিতে পারেন। কিন্তু হুমায়ুন কবির নিজের টাকা দিয়ে অথবা লোকের কাছে টাকা চেয়ে করছেন, তাহলে হুমায়ুনের অপরাধটা কোথায় হলো? তো তখন এরকম কথা বলার জন্য পার্টি থেকে বের করলেন না, আর এই মসজিদ তৈরি করছে বলে বের করে দিলেন। মানে সবাই ঘাস খায়, আপনি শুধু ভাত খান। হুমায়ুন তার পক্ষে রাখতে পারেন, তার জন্য তাকে বাইরে বের করা হয়েছে। জিয়া নজরুল স্যার, দুটো প্রশ্ন করব লাস্ট। একটা, সম্প্রতি মিম তারা ওই হুমায়ুনের যে পার্টি, জনতা উন্নয়ন পার্টি, তার সাথে অ্যালায়েন্স করেছেন এবং ওয়েসি তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছে হুমায়ুন কবির। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আর দ্বিতীয় প্রশ্নটা আমি রাখি, যেটা একদম সর্বশেষ প্রশ্ন, যে আপনারও একটি বই আছে, যে বইতে আপনি বলেছেন, লিখেছেন যে রাজ্যে পরিবর্তন দরকার। কেন পরিবর্তন দরকার, যদি একটু সংক্ষেপে বলেন। দেখুন, এই বইটা যেটা আপনি বলছেন, এটা যেমন লেখা দেখি, এই যে ডাকিনী হটান মানুষ বাঁচান, পিছনে লেখা আছে। তো এই বইটা বইমেলায় যে কটা কপি ছিল সব শেষ হয়ে যায়, ফলে আমি দিতে পারিনি লোককে। এই জন্যে আমি আবার বের করেছি এবং কালকে কলেজ স্ট্রিটে গিয়ে আমি একটা কপি নিয়েও এসেছি। তো এখানে ডাকিনি কে এখানে? আরে এখানে তো খুব পরিষ্কারভাবে লেখা আছে, আপনি দেখুন, আমি পড়ে দিচ্ছি। যখন রাজধানীর বুকে সরকারি মেডিকেল কলেজে কিংবা ল কলেজেও আমার আপনার মেয়েকে শাসকাশ্রিত অপরাধীরা জবরদস্তি ধরে খুন বলাৎকার করতে পারে, তখনও আমরা যদি সে রক্তপায়ী ডাকিনী শাসনকে না সরাতে চাই, আমরা মানুষ নামের যোগ্য থাকব না। তারপরেই আমি এই কথাটা লিখেছি, ডাকিনী হটান মানুষ বাঁচান। আপনার কি বুঝতে অসুবিধা হচ্ছে? না, বাংলার মানুষেরা বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, তো এই বইটা সব যেহেতু শেষ হয়ে গেছিলো, আবার আমি ছাপিয়েছি এবং কলেজ স্ট্রিটে আদি দে বুক স্টোরে বইটা পাওয়া যাচ্ছে। আমি বলবো যে যারা কেন দরকার এটা অনেকেই বোঝেন, কিন্তু এই যে এই জায়গাটা কিভাবে সম্ভব,
এই যে প্রতিটা পদক্ষেপে, যে ধরুন এই যে তালিকা সংশোধন করা হচ্ছে তখন কি করতে হবে, তারপরে প্রচার যখন হচ্ছে তখন কি করতে হবে, ভোটের দিনে কি করে লোকগুলোকে বুথে নিয়ে আসতে হবে, তারা যাতে নিজের ভোট নিজে দিতে পারেন সেটা কি করে করতে হবে, তারপরে তারা যাতে নিরাপদে থাকতে পারে তার জন্য কি করতে হবে, এই প্রতিটা পদক্ষেপ আমি খুব, আমার অভিজ্ঞতা যে ধরুন আমি তো আইপিএসে ঢোকার আগে প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করেছি, আইপিএসে ঢুকে কাজ করেছি এবং আইপিএস থেকে রিটায়ার করার পর ইলেকশন এজেন্ট হিসেবে কাজ করেছি। অতএব ভোটের রিগিংগুলো কিভাবে করে, কিভাবে ভোট লুট করে, এগুলো আমি জানি এবং সেই অভিজ্ঞতার কথাগুলো আমি লিখেছি এবং সেগুলো কি করে বন্ধ করতে হবে বলেছি। এই যে ইলেকশন কমিশন যেটা করছেন শুধু যে কয়েকজন চিফ সেক্রেটারি, ডিজি কি এসপি এরকম কয়েকজন অফিসারকে সেটা বদল করলেই হবে না। আমি এখানে এটা বলেছি যে প্রতিটা রিটার্নিং অফিসারকে নিরপেক্ষ হতে হবে, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ অফিসারকে নিরপেক্ষ হতে হবে। যদি তারা দেখেন যে রাজ্য থেকে এরকম লোক পাওয়া যাচ্ছে না তাহলে বাইরে থেকে আনতে হবে, না হলে কিন্তু এখানে ভোট অবাধ এবং সুষ্ঠু হবে না। তো একটা প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি, এবার দ্বিতীয় প্রশ্ন বলুন, আপনি কি জানতে চান? এই যে যেভাবে হুমায়ুনকে পদপ্রার্থী বলছেন ওয়েসিজি, কি তো বলবেন? আমার দেশটা গণতান্ত্রিক, তো ওয়েসি হুমায়ুন এরা জোট করে প্রার্থী দিয়েছেন। যদি তারা এতগুলো সিট পেতে পারেন যে তারা মুখ্যমন্ত্রী করতে মানে সমর্থ, কারণ মুখ্যমন্ত্রীটা তো দল বললে হয়ে যায় না, মেজরিটি এমএলএরা চাইলে তবে মুখ্যমন্ত্রী হবে। তো তারা যদি নিজেরা সেরকম মেজরিটি পেয়ে যান তাহলে তো হতেই পারে, আর যদি তারা মেজরিটি না পান তাহলে তাদের যার সঙ্গে জোট করবেন তাদের সমর্থন যদি থাকে তাহলে করতে পারে। গণতান্ত্রিক দেশে কারো মুখ্যমন্ত্রী হতে আপত্তি নেই, কারো প্রধানমন্ত্রী হতে আপত্তি নেই, কিন্তু মুখ্যমন্ত্রী হতে গেলে এমএলএদের সমর্থন চাই, প্রধানমন্ত্রী হতে গেলে এমপিদের সমর্থন চাই, না হলে তো নিজে নিজে কেউ মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারে না, প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে না।